সালমান চলে যাওয়ার পর 2টা বছর তো কোনো সিনেমাই চলে নাই। আর যখন টিপ্পাদের ঘটনায় আসি, কি টিপ্পা দিবে, তাই না? ভিজুয়ালটা তো সে কি নেট ক্লিক করে ঘেটুপুত্র কমলা দেখবে না একটা 3x দেখবে? প্রচণ্ড ড্রিঙ্ক করতাম। আমার শুধু তখন বেল্টের বাড়ি অপেক্ষা করছে, মিনিমাম 12-14টা। এখন মনে হচ্ছে ভিতরে সৃষ্টিকর্তা আছে, প্রত্যেকটা ব্রেন হ্যাক করা বা ইবলিশ। আগুন ভাইয়া, আমার না একজনকে খুব ভালো লাগে। সর্বনাশ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট আয়নাতে। আপনাদের সাথে রয়েছে আমি মাহা, এবং আজকের এপিসোডটা হতে যাচ্ছে অন্য দিনের চেয়ে আরও অনেক বেশি স্পেশাল। কারণ আজকে যে মানুষটা আমার সামনে বসে আছেন তিনি আমার শৈশব, আমার কৈশোর, এমনকি আমার সব সময়ের অবসর। তাকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। তার মানুষ হিসেবে তিনি যেমন এবং শিল্পী হিসেবে তিনি যেমন, তার সঙ্গে আজকে সিনেমা নিয়ে, গান নিয়ে যত না কথা বলবো তার চেয়ে বেশি কথা বলবো জীবন নিয়ে। আমার সাথে রয়েছেন আগুন ভাইয়া। ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ আমার গেস্ট হওয়ার জন্য। আজকে আমি অনেক খুশি, অনেক বছর পর আপনার সাথে বসলাম। থ্যাংক ইউ। কেমন আছেন? প্রিটি ওয়েল। সব কিছু মিলে আসলে কেমন চলছে? প্রিটি ওয়েল। ঘুরে বেড়াচ্ছি সারা পৃথিবী। এই নিয়ে একটু আগে শুনি, সারা পৃথিবী ঘুরে বেড়াতে এখন কেমন লাগে? এখন কেমন লাগে তোমার? সারা পৃথিবী তো ঘুরে বেড়াচ্ছে আরও 30 বছর আগের থেকে। 30 না, হ্যাঁ 30 বছর আগের থেকে। এই মুহূর্তে কি নিয়ে আসলে কর্মব্যস্ততা চলছে? শোজ এন্ড খুব কম রেকর্ডিং। রিলিজ হচ্ছে গান। আমার ম্যাক্সিমাম গানই আলোর মুখ দেখছে না এখন। কেন বলুন তো? বুস্টিং হচ্ছে না, তাই আমি অতখানি টাকা আমার কাছে নাই এখন বুস্ট করার। যেরকম আমি একটা সহজ কথায় বলি, আমরা জানি যে একটা গান রেকর্ড করতে কত টাকা লাগে, আন্দাজ 60-70 হাজার টাকা লাগে, 1 লাখ টাকাই লাগে ধরা গেল। সে গানটা ধর রিলিজ করে যায় না, মাঝে বসে থাকলি, হে আল্লাহ আমার। এবং কাজে কিন্তু কোনো ভুল নাই, মন দিয়ে গানের কথা লেখা হয়েছে, মন দিয়ে সুর হয়েছে, কম্পোজিশন হয়েছে, সেই রকম গায়কই হয়েছে, কাজে কোনো ত্রুটি নাই। রিলিজ হলো আর শুরু হলো প্রার্থনা, আল্লাহ আমার দিকে তাকাও। আল্লাহ তাকাচ্ছে না। অসুবিধাটা আসলে কোথায়? আল্লাহ তাকাচ্ছে না কারণ ফুল কাজটা তো হয় নাই, মার্কেটিং বাকি আছে এখানে একটা। আমরা যখন 90s-এ গান গেয়েছি তখন অন্তত 20,000 টাকা 25,000 টাকার আমরা পোস্টারিং করতাম হোল ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন ছোট ছোট বিভাগীয় শহরগুলোতে। 90-এ যদি আমি 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা আর 20,000-ই ধরলাম, 20,000 যদি ইনভেস্ট করি, তো এখন আমার মার্কেটিংয়ে অন্তত 2 লাখ টাকা তো ইউজ করা উচিত মার্কেটিংয়ে। আমি আরও সহজ করে বলছি জিনিসটা, 1 লাখ টাকা রেকর্ডিং, 10 লক্ষ টাকা ইনভেস্ট, ওকে, 10 লক্ষ টাকার মার্কেটিং হবে, বুস্টিং হবে। সে বুস্টিংটা খুব সহজ, যে আমি কোন এইজের মানুষ চাই, কোন জনরা চাই, কোন দেশ চাই, সব কিছু মিলিয়ে ডিসিশন যদি ওকে হয়, হ্যাঁ, তখন বুস্ট করা হলে এটা যাবে 1 কোটি মানুষের কাছে পৌঁছাবে। ধরে নিলাম সেখান থেকে 50 লাখ লোক আমাকে পছন্দ করে না, বাদ থাকলো কত? আরো 50 লাখ। বা সেখান থেকে ধর 25 লাখ লোক বললো দূর আগুন ভাই দেখতে বিচ্ছিরি হয়ে গেছে, ঠিক আছে, 25 বাদ, কত থাকলো? আরো 25। আচ্ছা, সেখান থেকে আরো 25-এর অর্ধেক 12.5 লাখ বললো যে কোনো একটা কারণে তার পছন্দ হচ্ছে না আমাকে, থাকলো কত? আরো 12.5। আচ্ছা, এখান থেকেও আরো ধরলাম 6, অর্ধেক করলে 12.5, তো আর একটু বেশি হবে ফ্র্যাকশনে, 6 লক্ষ লোক সময় পেল না দেখার জন্য। না, সময় তো প্রথম থেকেই গেছে ওগুলো। মানে এই 6 লাখের কি হবে? মানে হুদাই ধর আমাকে পছন্দ করে না রিজন ছাড়া, থাকলো কত? আরো 6 সামথিং। ঠিক আছে, এই 6 লক্ষ লোক 1 কোটির থেকে বের হতে বাধ্য, যারা আগুনের ডাইহার্ড ফ্যান, বের হতে বাধ্য। বিকজ আগুন কিন্তু একা না, আগুন কিন্তু সালমান অ্যাড আছে আগুনের সাথে, ওকে, ওই যে সালমান মানেই আগুন, আগুন মানেই সালমান। 1 কোটির থেকে বেছে বের করলাম কত? 6 লাখ।
সেটাও ছেড়ে দিলাম। 1 লাখ বাদ, 5 লাখ লোক। এই 5 লক্ষ লোক যদি তোর গান প্রতিদিন শোনা শুরু করে, 1 মাসে ওইটার তো দাঁড়াবে 1.5 কোটি ভিউ। হ্যাঁ, আর্নিং শুরু হয়ে গেছে, অ্যাবনর্মাল আর্নিং। তো ইনভেস্টমেন্ট মার্কেটিংয়ে না করলে কি ফলটা দিবে? এখন আমার অবস্থাটা ওরকম, যদি এক গানে আমি 10 লাখ না, যদি 5 লক্ষ টাকাও ইনভেস্ট করতে পারতাম মার্কেটিংয়ে, প্রত্যেকটা গানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব ছিল। সালমান শাহর কথা বলছিলেন আপনি, মানে সত্যি সালমান শাহ এবং সালমান শাহ মানেই আপনি ওতপ্রোতভাবে জড়িত এই দুটো মানুষ। একটু তার প্রসঙ্গে আসি। তার সাথে বন্ধুত্বটা আসলে কেমন ছিল? আমি জানি আপনি অনেক ইন্টারভিউতে বলেছেন, আরো একবার জানতে চাই। আমাদের হাইটটা সেম ছিল। আচ্ছা, মেন্টাল হাইটটা সেম ছিল। আচ্ছা, বিকজ ও একটা ভদ্র ফ্যামিলির থেকে এসছে। এমন না যে ওর ফিল্মে এসে করেছি খেয়েছি কিংবা প্রমিত বাংলা শিখতে হচ্ছে, সেটা না। ও ওই প্রমিত বাংলা কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে ওই করতে হয়, ওগুলি সে ছোটোবেলার থেকেই টট, যেটা আমিও ছোটোবেলার থেকে টট। ওকে, তো এই জন্য আমার আর ওর দোস্তিটা খুব বিউটিফুল দোস্তি ছিল। মানুষ হিসেবে তো সালমান ফ্যান্টাস্টিক। কেমন ছিল? ফ্যান্টাস্টিক, আমার মতন, আমি যেরকম ওরকম। খুব থাকেন আনন্দপ্রিয় মানুষ। হ্যাঁ, আমার মতন আড্ডা প্রিয় মানুষ, বন্ধু প্রিয় মানুষ। মিস করেন? মিস তো করবই, কেন মিস করবো না? একটা বন্ধু চলে গেছে, মিস তো করবই। এত কিছু ঘটে গেছে, সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্যের শেষ নেই এখনো পর্যন্ত। প্রতি 6 মাসে 1 বছরেই তার মৃত্যু নেওয়ার, কারণ তিনি এমন একজন সুপারস্টার ছিলেন, তার মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই কেউ আসলে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারেননি, এবং এত বছর পরে এসেও সেই জিনিসটা নিয়ে বারবার জানতে চান কি হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল। আপনি যদিও এত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আপনার নিজের কাছে আসলে পুরো অবজারভেশনটা কি? কোন অবজারভেশন? তিনি আসলে তার মৃত্যুটাকে আপনি কি স্বাভাবিকভাবে দেখেছিলেন? আমি কি ওখানে ছিলাম? না। তাহলে ওয়াই মি এই প্রশ্নটা? কোনো এন্টায়ার আই হ্যাভ নট বিন টট ইন দ্যাট ওয়ে যে চিলে কান নিয়ে ছাড়া আমি দৌড় দিব। আচ্ছা, এটা আদালতের ব্যাপার। আদালত যখন ফাইনাল রায় দিয়ে দিবে তখন মিলাবো পরিবেশের সাথে। আপনার কি মনে হচ্ছে যে সালমান শাহ চলে যাওয়ার পরে পুরো ইন্ডাস্ট্রিতে একটা শূন্যতা বিরাজ করেছে, পুরো ইন্ডাস্ট্রি একটা এমন কিছু হারিয়েছে যেটার আর কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না? সে তো অবশ্যই, সে তো অবশ্যই। পর সালমান চলে যাওয়ার পর 2টা বছর তো কোনো সিনেমাই চলে নাই, সব মুখ থুবড়ে থুবড়ে পড়েছে, তাই না? এটা তো ডেঞ্জারাস একটা ব্যাপার। এবং সালমানের যেই প্রভাব, ওর প্রভাবের প্রধানতম কারণ ছিল, ওর অ্যাট্রাকশনের প্রধানতম কারণ ছিল ওর লুকটা। এমন একটা লুক ও দেখালো, যে লুকটা আমরা দেখেছিলাম 50 বছর আগে রাজ্জাক সাহেবের, ইয়াংকালের রাজ্জাক চাচার ছবি যেরকম। কোথায় যেন রাজ্জাক চাচার সাথে সালমানের মিল পাওয়া যায়, এত আধুনিক। হ্যাঁ, তো ওর ওই আধুনিকতার রেশ ধরে আমাদের এখনকার মানে একদম সুপারস্টার যেটা শাকিব আমাদের, নো ডাউট ও নাম্বার 1, ওর ধারে কাছে কেউ নাই। সে পর্যন্ত বলে সালমান ভাই ও কি সুন্দর দেখতে। এই কথাটা কিন্তু ও শো অফ করার জন্য বলে না, মন থেকেই বলে। দ্যাট ইজ সালমান। এবং আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একমাত্র নায়ক যার মৃত্যুর খবরের পর এতগুলো আত্মহত্যার খবর এসেছে, পত্রিকায় এসেছে। আপনার কি মনে হয় যে তার ভক্তদের কারণেই সে আসলে প্রজন্মের পর প্রজন্ম বেঁচে আছে এবং থাকবে? না না, ভক্তদের জন্য ও বেঁচে থাকবে কেন? ও তো ওর নিজের কর্মের জন্য বেঁচে আছে। ভক্ত কি আবার? ভক্ত কি? আমি যদি কর্মহীন একটা মানুষ, আমার ভক্ত পাবো কোথা থেকে? সত্য। ও ওর কাজের জন্য বেঁচে আছে। সালমান শাহ স্মরণে কোন গানটা সবচেয়ে বেশি আপনার মনে পড়ে, গুনগুন করে গেয়ে ওঠেন? হ্যাঁ, ওকে। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয়ে কাছে আসা, তুমিও একা আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, কি
চমৎকার চমৎকার সময়, চমৎকার সিনেমা, চমৎকার সব গান। এই কথাটা খুব প্রাণা লাগলো, চমৎকার সময়, তাই না? 90s। আপনার কি আক্ষেপ হয় যে এই সময়ে এসে কেন ওই রকম সিনেমা আর তৈরি হয় না? না, এই সময় এসে ওই রকম সিনেমা তৈরি হওয়ার কথাও না। তখন আমরা সিনেমার একটা খুব ভালো সময় ছিল। হ্যাঁ অবশ্যই, তখন মানে নর্মাল মিউজিক ইন্ডাস্ট্রি, ক্যাসেট সিডিজ যদি এইখানে এই লেভেলে থাকে, ফিল্ম ছিল এইখানে, তাই না? মানে ও বাবা রে বাবা, 90s, মানে ও একজন প্লেব্যাক প্রফেশনাল সাকসেসফুল প্লেব্যাক সিঙ্গার, সে মানে অন্যান্য শিল্পীদের ধরা ছোঁয়ার বাইরে, যে ও একজন প্লেব্যাক সিঙ্গার এবং সাকসেসফুল প্লেব্যাক সিঙ্গার। এটা অ্যাবনর্মাল একটা অ্যাচিভমেন্ট তখনকার। এবং আমি কিন্তু অনেক দেখেছি, বাইরের দেশের কথা যদি বলি, আমাদের পাশাপাশি দেশের কথা যদি বলি, যেই নায়ক গাইছেন, যার কণ্ঠে গাইছেন, একটা সিমিলারিটি পেতাম, যেটা আপনার সঙ্গে এবং সালমান শাহর সাথে ছিল। মানে মনে হতো যে এটা সালমান শাহই গাইছে। এই রকম খুব একটা আর দেখিনি বাংলাদেশে এখন, এই মিলটা খুঁজেই পাওয়া যায় না। এটাকে আপনি, শিল্পী এবং কণ্ঠশিল্পী মিলেই তো প্লেব্যাকটা হয়। জি, আচ্ছা, মিলে স্ক্রিন প্লেটা হয়, সরি প্লেব্যাক না, স্ক্রিন প্লেটা হয়। তো সালমানও ছিল নতুন, একেবারেই নতুন, আর আমি ছিলাম সাডেনের আগুন, সাডেন ব্যান্ডের আগুন। আহামরি কোনো পপুলারিটি তো আমার ছিল না, এই জন্য মানে আমিও নতুন। আলম চাচা আমাকে এটা বলেছিল, হিরো নতুন, তাহলে সোহান চাচাকে বলেছে যে আমিও একটা নতুন দিতেছি, এইটা অ্যাড করে দেখো কি হয়। আচ্ছা, এই বাস। যেহেতু আমার গলাটাও কেউ চেনে না, আর কিভাবে যেন আমার গলাটা একটু ফ্যাসফ্যাসা, ওর গলাটাও ফ্যাসফ্যাসা, সালমানের হাস্ক আছে গলার মধ্যে, এই বাস, এই মিলে বাকিটা তো ইতিহাস। আপনি কি ভেবেছিলেন যে এমন জনপ্রিয়তা আপনি পেয়ে যাবেন রাতারাতি? ভাবেননি? তারপর যখন জনপ্রিয়তা এলো কেমন লাগলো? কিছুই লাগেনি, বিকজ আমি এই জনপ্রিয়তা এতটুকু কাল থেকে দেখে এসেছি। তো আমাদের বাসায় এফডিসির শুটিং প্যাক আপের পর কিংবা স্টুডিওর রেকর্ডিং প্যাক আপের পর বুলবুল চাচা, বাবু চাচা, মাঝে মাঝে ও শাবানা আন্টি, কবরী আন্টি, ইনাদের দেখতে দেখতে বড় হয়েছে। এই জন্য যখন নিজে বুঝলাম যে রাস্তায় বের হলো আগুন 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 আগুন, ইউজ টু একটু ছোটবেলায় চলে যাই তাহলে। কেমন ছিল ছেলেবেলাটা? বিউটিফুল। কোন জিনিসগুলো মনে হয় যে এখনো চোখে লেগে আছে, ছেলেবেলার ওই জিনিসগুলো বড়বেলায় থাকলেও খুব ভালো হতো? না, এটা মনে হয় না। এখন তো বিউটিফুল, আরো সুন্দর জীবন তখনকার। একটু ছোটবেলার গল্প শুনি দে। ছোটবেলার আমার গল্প যেরকম, আমার তখন 4 বছর মনে হয়, আমরা মোহাম্মদপুরে থাকতাম, ড্রয়িং রুম বিরাট, ওই পার্টি ড্রয়িং রুম আমাদের যেটা, তো সেখানে একটা সকেট ছিল, হ্যাঁ, প্লাগ পয়েন্ট। তো কোত্থেকে যেন একটা তার জোগাড় হয়েছে আমার দ্বারা, জোগাড় হয়ে আমার খুব মানে জানার ইচ্ছা যে একটার মধ্যে ঢুকিয়ে এটাও ঢুকিয়ে দিই। সর্বনাশ। তো সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি অন করে, দুপ চলে গেছে পুরো বাড়ি, শর্ট সার্কিট। কোনার ঘর থেকে আব্বার চিৎকার, ইলা আগুন কই। এগুলি বলে মানে খুবই বসা লাগে, মানে লোকটা ভেবেছে যে শর্ট সার্কিট যদি হয়েছে, যদি এই ছেলে কিছু করে থাকে তাহলে তো ও নেই, ও এই বেটা তো নাই না, শখ খেলে তো মানুষ মরে না সাথে সাথে, মানে 20-25 সেকেন্ডের মধ্যে যদি ছুটানো যায় ওকে। নীলা আগুন কই বলে দৌড়িয়ে এসছে ড্রয়িং রুম, এসে দেখে আমি শান্তশিষ্ট লেজ বিশিষ্ট দাঁড়িয়ে আছি, প্লাগ পয়েন্টের দিকে আব্বা তাকিয়ে দেখে ওই যা ভেবেছিল তাই। আমার শুধু তখন বেল্টের বাড়ি অপেক্ষা করছে, মিনিমাম 12-14টা। আব্বার বিউটিফুল বেল্ট, এলিফ্যান্ট স্কিনের বেল্ট পরতো আব্বা সবসময়, ওটার বাড়ি খাওয়ার জন্য মোটামুটি রেডি। আব্বার চেহারাটা হচ্ছে একেবারে তোর মানে হতবিহল একটা চেহারা, আমার দিকে একবার তাকায়, সকেটের দিকে একবার তাকায়, তাকিয়ে আম্মার দিকে তাকিয়ে বলেছে, নীলা এটা তো ইবলিশ না, এটা তো খবিশ। খবিশকে জানিস তো?
কে এটা? ইবলিশের আব্বা। সর্বনাশ। এই বলেছে এটা ইবলিশ না নীলা, এটা খবিশ। এই হচ্ছে জিনিসটা। ইবলিশের বাবার নাম কিন্তু খবিশ। আচ্ছা, এটা আমি আজকে শিখলাম। মানে হযরত দুর্দান্ত আজাজিল। চঞ্চল। হ্যাঁ, খুব এক্সট্রিম। চঞ্চল, তারপরে extreme। একবার আব্বার তো দুইটা পিস্তল ছিল আর রাইফেল ছিল। রাইফেল ছিল একটা, শটগান ছিল দুইটা, 5টা আর্মস। তো ছোটটা ছিল টুটু। তুই ধাম ধাম করে মাঝে মাঝে বুলেট চেক করতো, সিলিন্ডার চেক করতো বাইরে গিয়ে। তো শেলগুলি পড়তো, গুলির এদিক ওদিক পড়তো। তখন এই নিয়মটা ছিল যে গুলি করলে শেল থানায় জমা দিতে হবে, ও আচ্ছা। যে আপনি কত রাউন্ড গুলি করলেন এটা জানার জন্য। আব্বা কি আর এগুলি মানে? কিছুই মানে না। তো ঘাস টাসের মধ্যেই পড়ে থাকে আমাদের বিরাট লনের মধ্যে ওই শেল। তা আমার মাথায় একবার কি এসছে, একটা শেল নিয়ে আমি ওইটার মধ্যে একটা ম্যাচ নিয়ে সেটার সামনে যে কাঠের বারাতগুলো থাকে আচ্ছা, খুলে 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 ওই শেলটা ভরেছি। সর্বনাশ। একদম টাইট করে ভরে মাটি দিয়ে, লিকুইড মাটি নিয়ে 4 বছরের কত বড় শয়তান আমি হতে পারি। ছোট একটু মাটি দিয়ে সেটাকে লিকুইড করে নরম করে সিল করেছি ওটার মুখ। সিল করে আগুন নিয়ে মোমবাতি নিয়ে জ্বালিয়ে রেখেছি ওটা। তারপর কি হলো? একদম শব্দ, আহামরি সব বুলেটের মতো তো আর শব্দ হবে না ওটা, মানে একটা ব্লাস্ট, জোরে সোরে শব্দ, জোরে সোরে একটা শব্দ। বাড়ির লোকজন তো টের পেলো? বাড়ির লোকজন টের পেল, কারো কিছু বলার নাই, তো জানেই যে এই case। এমনই। মিলন ভট্টাচার্য বাংলাদেশের সবচেয়ে নাম্বার 1 যিনি তবলা প্লেয়ার, উনি গল্প করে এগুলো মাত্র। আমরা বিটিভিতে যখন আগুন ঝরা সন্ধ্যা অনুষ্ঠানটা করি, সব তো আমরা একসাথে মিলেমিশে করি, মানে ওখানে একটা পিকনিক ভাব হয়। তখন বলে, আমি যত দিন আতা ভাইয়ের বাড়িতে গেছি, তোরে দেখছি এই ডিভান থেকে লাফ দিয়ে ওই সোফায়, ওখান থেকে লাফ দিয়ে ওইখানে, ওখান থেকে এই ছিল নেই কোথাও। আমি মোটামুটি আন্দাজ করতে পারছি ছোটবেলায় কেমন ছিল। এখন কেমন? এখনো কিছু কি আছে সেসবের? হ্যাঁ, সব আছে, সব আছে, কিন্তু লুকানো। লুকানো। আপনি কি খুব রাগী? রেগে যান? রাখতেন, এখন অলমোস্ট কন্ট্রোলড। ভয়ঙ্কর রেগে গেলে কি করতেন যখন অনেক বেশি রাগ ছিল? ভাঙচুর, স্ট্রেট ভাঙচুর। এই নিয়ে আছাড় মারা, এটা ভেঙে ফেলা, ওইটা ভেঙে ফেলা। এটা তো একটা রাগ বহিঃপ্রকাশের একটা সিস্টেম এখন সারা পৃথিবীতে চালু হয়েছে। যে আপনি আপনার রাগ আমাদের কাউন্সিলিংয়ে আসেন, তখন 10টা গ্লাস দেয়, একটা করে ভাঙেন। সত্যি এটা একটা সুন্দর একটা রাগ ডিসচার্জ করার একটা বিউটিফুল উপায়। তো ওই হয়েছে, তখন তো আর বুঝে করিনি। ভাঙচুর হয়েছে আমার জীবনে অনেক। সঙ্গীত জীবনের শুরুটা তো এভাবেই। সঙ্গীত জীবনের শুরুটা খুব মজা। আমি ক্লাস 7-এ আমার বাবা আমাকে প্রথম গিটার কিনে দেয়। আচ্ছা, মানে বুঝেছে যে এটাকে আর লাইনে রাখা যাবে না, তো গিটার কিনে দিয়েছে। সেই নিয়ে আমরা সেই গিটারের মধ্যে একটা সুরো স্ট্রিট থেকে একটা গিটার কিনে দিয়েছিল 800 টাকা না 850 টাকা দিয়ে। ওইটাকে আমি আপগ্রেড করেছি গিটারকে করে 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 করে। তারপর ম্যাট্রিকের টাইমেই আমার ক্লাস 10-এ, তখন আমাদের স্কুলের আমাদের এক ব্যাচ জুনিয়র 9-এ পড়ে, ওরা আমাকে এসে অফার করলো যে ওদের একটা বিউটিফুল ব্যান্ড ছিল। বললো যে, আগুন ভাই, আপনি আর সুমনকে সবাই চেনে, মিউজিশিয়ানরা, কেলটু সুমন নামে। ওকে বললো যে ভাই আমাদের সাথে আপনারা জয়েন করবেন। তো এই জয়েন আমার হলো সাডেনে করে। আমরা ম্যাট্রিকের পরে যে 3 মাস, ওদেরও ম্যাট্রিক শেষ হলো, তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। এই আমাদের প্র্যাকটিস শুরু। প্রথম জীবনে আমরা একটা শো করলাম, সেটা ইউলেসার একটা শোতে। আমরা বাচ্চা তখন না সব, ওখানে শো করে আমি 500 টাকা পেলাম। 500 টাকা অনেক টাকা তখন। 500 টাকা পেলাম এই একটা। তারপরে বড় একটা শো হলো আমাদের ব্রিটিশ কাউন্সিল, সেখানে আমি পেলাম 700 না 750 এরকম টাকা। হ্যাঁ, আমার 5 জন ভাগ করেছি আমরা ওই টাকাটা। তো টাকাটা ভাগ হয়েছিল রাশেদের বাসায়, আমাদের লিড গিটারিস্ট রাশেদ। এখন হি ইজ এ বিগ শট, ভেঞ্চুরার মালিক ও। ভেঞ্চুরা হচ্ছে ডেভেলপ কোম্পানি একটা, এক্সট্রিমলি পশ
ওটার মালিক, এবং ওর টাইম দেওয়ার সময় নেই। তো ওর বাসায় টাকাটা ভাগাভাগি হয়ে তা আমরা যে যার টাকা পকেটে নিয়ে ওই সিগারেট টিগারেট কেনার পর 500 টাকা বেঁচেছে আমার কাছে। সে এমন খিদা লেগেছে যে আমি বের হয়ে উল্টা দিকে একটা হোটেল ছিল, ছাপড়া হোটেল, একেবারে বেড়ার হোটেল, লোকাল বেড়ার হোটেল, টিন শেড। কিন্তু আচ্ছা, কিন্তুটা পরে বলি। তো ওই হোটেলে আমি ভাত খেলাম, মেনু দেখলাম কি চিংড়ি মাছ, গলদা চিংড়ি খেলাম, ভাত খেলাম, গলদা চিংড়ি খেলাম, বিল এসছে 380 টাকা। আমার তো মাথায় বাড়ি পড়েছে যে আমি খরচ করব কি আর বিল দিব কি, বাসায় যাব কিভাবে। এই তো গেল শেষ, পেট ভরে তৃপ্তি সহকারে এত বড় গলদা চিংড়ি আমার পেটের মধ্যে আবার জীবিত হয়ে উঠেছে, ততক্ষণে বিড়িং বিড়িং করছে, বের হয়ে যাবে এরকম একটা অবস্থা বিল দেখে। তো সেই বিল টিল দেওয়া হলো। এরকম আরও 2-3টা শোধ করার পরে আই ফেল্ট যে আমি যে কাজটা করতে ভালোবাসি সেই কাজ করে দেখি টাকা পয়সা আসে। আচ্ছা, তাহলে হিটেই করি। আচ্ছা আচ্ছা, ব্যান্ড মিউজিকের কথা বলছিলেন, এবং আমি জানি ব্যান্ড মিউজিকের ওই সময় কিন্তু আপনার ভালো জনপ্রিয়তা, রেভলিউশন হয়েছে ব্যান্ড মিউজিক ভীষণ। এবং পরে তো আপনি প্লেব্যাকে এসেছেন। এখনকার ব্যান্ডের গানগুলো শোনেন? বিউটিফুল, ভালো লাগে। হ্যাঁ, আর্টসেল, শিরোনামহীন, এগুলো যারা আছে, যারা স্ট্যান্ডার্ড, বিউটিফুল। বিকজ সারা জীবনই, সমগ্র জীবন আমার দেখা 90s থেকে ব্যান্ড শিল্পীরা, ব্যান্ড শিল্পী বলবো না, শিল্পী তো অনেক গায়ে যে শুধু তাকে বোঝে, ব্যান্ড মিউজিশিয়ান যারা আছে, এই মিউজিশিয়ানগুলো নর্মাল যে ক্যারিয়ার, ওই ক্যারিয়ারের থেকে অনেক আপগ্রেড থাকে ডিউ টু একটা 35,000 টাকা দিয়ে একটা গিটার কিনা কিংবা 60,000 টাকা দিয়ে একটা কিবোর্ড কিনা, এটা কিন্তু বাপের পয়সার জোর লাগবে। আচ্ছা, এটা কিন্তু ওই আজকে হঠাৎ করে মফস্বল থেকে আসলাম, রেডিওতে ঘুরছি, টিভিতে ঘুরছি কোনো শুরু করার জন্য, একটা হারমোনিয়াম কাঁধে নিয়ে, ওইটা কিন্তু হবে না জিনিসটা। আচ্ছা, 60-70 হাজার টাকা। এবং আমাদের বাচ্চাগুলোকে দেখলে বল, জন টন যারা আছে, তাসান, মানে এই আমাদের পছন্দের যেই বাচ্চাগুলো আছে, এদের প্রত্যেকেরই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, এরা ওই ওয়ান জেনারেশন শিক্ষিত না। এই জন্য আমাদের ব্যান্ড মিউজিকটা অনেক এগিয়ে আছে, সারা জীবনই ছিল। এখন তো সোলো ক্যারিয়ার নাই বলা যায়, থ্যাংক ইউ, কিন্তু ব্যান্ড ক্যারিয়ার আছে, বিউটিফুল বিউটিফুল ব্যান্ড। হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু এই যে এখনো 25 সালে এসেও যে ব্যান্ডগুলোর কথা আপনি বললেন, এগুলো তো 2000 আগে এবং পরবর্তী, তারপরে 2010-এর পরে যেগুলো, সেখানেও কিছু কিছু ভালো ব্যান্ড আসে, একদম নতুন যারা খুব হেভি মেটাল নিয়ে কাজ করে। আপনার কি টানে এই গানগুলো? কেন টানবে না? আমার প্রথম অ্যালবামে হেভি মেটাল গান ছিল একটা। অভিনয় করতে কেমন লাগে? প্রথম ভালোই লেগেছিল আসলে, কিন্তু পরে দেখলাম যে অভিনয়টা রেগুলার করা যাবে না আসলে, এটা গলার উপর স্ট্রেইন পড়ে প্রচন্ড। আচ্ছা, পরিশ্রমের কাজ তো, একটা ভোকাল আর্টিস্টের এত পরিশ্রমটা করা উচিত না, উচিত না। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার যুগ, কিভাবে দেখেন আপনি? খুবই ভালো, যদি গ্লোবালি দেখি খুব ভালো। কিন্তু যদি দেশের কথা বলি, এইখানে হচ্ছে সমস্যা। কারণ 20 কোটি লোকের দেশে 15 কোটি মোবাইল এখন, সেখানে অলমোস্ট অর্ধেক মোবাইল হচ্ছে টাচ ফোন, মানে স্ক্রিন, স্মার্টফোন। ইন্টারনেট যখন খোলা, লিঙ্ক পৃথিবীর সব খোলা, তাই না? লিঙ্কগুলো তো সব খোলা। তো এক জনসাধারণ যে মোটামুটি পয়সাপাতি আছে, শিল্পবোধ নাই, তো সে কি নেট ক্লিক করে ঘেটুপুত্র কমলা দেখবে না একটা 3x দেখবে? 3x দেখবে, এটাই তো স্বাভাবিক তার জন্য। ওর অবসর সময়, আমাকে যদি অবসর কাটাতে দেওয়া হয় যে 1 ঘন্টা তোর অবসর, আমি তো ক্লিক করে খুঁজবো কসমোলজির অবস্থা কি, কোয়ান্টাম ফিজিক্স কীভাবে এগাচ্ছে, এইসব। ওই ভদ্রলোক তো ওটাই করবে, ওর দোষ দিয়ে তো লাভ নাই। আপনি আপনার টেকনোলজি অশিক্ষিত মূর্খ লোকদের হাতে ওপেন করে দিলেন কেন? যে দিল তাকে তো ধরতে হবে, যে দেখছে তার তো দোষ নাই। আরে চায়নায় গিয়ে তো ফেসবুক পায় না কেন? চায়নায় তো ফেসবুক ব্যান্ড, কেন ব্যান্ড?
কালচার নষ্ট হতে দিবে না ওরা। অনেক লিঙ্ক চায়নায় ব্যান্ড, পারবা না তুমি ঢুকতে, পারলে যদি ঢুকতে চাই সেই রকম পয়সা দিয়ে ঢুকতে হবে। এবং শুধু যে কেউ পারবে না, যে কেউই পারবে, পয়সা থাকতে হবে, প্রচুর অর্থ থাকলে তবে পারবে। আর আমার এখানে সব খোলা, সব খোলা। 175টা দেশ আছে এই পৃথিবীতে। সেই 175টা দেশের মধ্যে বাংলাদেশ ব্লু ফিল্ম দেখার ইয়েতে ক্যাটাগরিতে কত নাম্বারে আছে জানিস? আমার ধারণা নেই। 5। এত ভালো আমরা, এত ভিউ বাংলাদেশে ব্লু ফিল্মের, অথচ সিনেমা হলে লোক নেই। ভালো চলচ্চিত্র দেখার, ভালো গান শোনার জন্য শ্রোতা নেই। সিনেমা হলে লোক নেই মানে তো সিনেমা হল কোথায়? ভালো সিনেমা রিলিজ পেলেও আগুন ভাই দেখতে যায় না। অনেক ভালো ভালো সিনেমা রিলিজ পেয়েছে। শাকিবের সব ছবি তো চলছে, আমি শাকিবের প্রত্যেকটা ছবি দেখেছি যতগুলো রিলিজ হয়েছে। সিয়ামের ছবি দেখেছি আমি, জঙ্গলি, নিশোর ছবি দেখেছি আমি, যখন রিলিজ হয়েছে প্রত্যেকটা ছবি আমি দেখেছি। আমি বেশ কিছু ভালো নারী প্রধান চলচ্চিত্র রিলিজ পেতে দেখেছি। আমি আমার বন্ধু বান্ধব নিয়ে গিয়েছি, আমি দেখেছি হল ফাঁকা। কারা দেখবে এটা? হল ফাঁকা কারা দেখবে? হ্যাঁ তাই তো স্বাভাবিক, ওটাই তো স্বাভাবিক। কার সামনে কি প্রেজেন্ট করছিস তুই? আমাকে এনে যদি বলিস ভাইয়া এই যে এই অ্যারিস্টটল বুঝায় দেন, ঠিক আছে আমি বুঝাবো। অ্যারিস্টটল একটা ছবি রিলিজ হয়েছে, চলেন ভাইয়া দেখি, আমি দেখতে যাব। তো অ্যারিস্টটলের ছবি রিলিজ করে, অ্যারিস্টটলের জীবনী কে আসবে দেখতে? তাহলে কি আমাদের পরিবর্তন আসবে না? আমরা কি ভালো সুস্থ সংস্কৃতির চর্চা, অপেক্ষা থাকতে হবে। সালমান শাহ যখন থেকে নেই, তারপরে কি কোনো গান করতে গিয়ে, গাইতে গিয়ে মনে হয়েছে যে ইস, ও থাকলে গানটা ওর জন্যই করতে পারতাম? এটা কখনো মনে হয়নি? একটা গান শুনে অনেকক্ষণ আমরা অনেক ভারী ভারী কথা বলেছি, কিছু কথা আছে যেগুলো বলতে হবে। একটা গান শুনতে ইচ্ছে করছে। ওকে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এই একটা বিষয়ে কিন্তু আগুন ভাই অনেক কথা আছে। বলিউডে অনেক বেশি ছিল এবং বাংলাদেশে এটা আপনাদের প্রজন্ম পর্যন্ত বোধহয় একটু বেশি ছিল, যে এই যে আমি বলছি না, আপনার পারিবারিকভাবে আপনারা একটা ইন্ডাস্ট্রি, একটা তারকা পরিবারে জন্ম হওয়ার প্রেশার কতখানি নেই? আপনি মনে করেননি সেটা? না, আমি কেন মনে করব? আমার 19 বছর বয়সে প্রথমে অ্যালবাম যখন সুপারহিট, জি, সাডেনের, তখন কে জানতো আমি খানাদার ছেলে? জানতো না তো। আগুন। তবে যখন কিয়ামত থেকে কিয়ামত, তখন মানুষ জানলো যে আতা ভাইয়ের ছোট ছেলেটা আসছে, ফাটায় ফেলতেছে। প্রেশার কেন হবে? কখনো কি কোনো নেতিবাচক মন্তব্যের মুখে আপনাকে পড়তে হয়েছে? হ্যাঁ, সেটাও হয়েছে। ওগুলো সুইট নেতিবাচক। কেমন ছিল? যেরকম গান রেকর্ডিং শেষ, বুথে এসে জিজ্ঞেস করছি, চাচা কেমন হয়েছে? তোমারটা তো ভালোই হইব, তুমি তো আতা ভাইয়ের বলা। আচ্ছা, এইগুলো আমার হয়েছে। মানে আমার ক্রেডিট ছাপিয়ে গেছে, মানে বাবার ক্রেডিটটা চলে এসেছে। সেটাই তো হওয়াটা স্বাভাবিক। বন্ধু সালমান শাহর সঙ্গে কোনো একটা দুটো মুহূর্তের কথা যেটা বেশ মানে বলার মতো, গল্প বলার মতো। কিয়ামতের যখন শুটিং হচ্ছে, সরি রেকর্ডিং যখন হচ্ছে, আমরা তো সব স্টুডিওতে, মৌসুমি ছিল না, আমি, সালমান, সোহান চাচা, আলম চাচা, আরও ছবি রিলেটেড যারা যারা ছিলেন। তো ওখানে এই সালমান এর বললাম 8-10 মিনিটে আমাদের মানে দোস্তি হয়ে গেল। সেখানে ও দেখি কি গানটা, পাপা খেতে বাবা বলে ছেড়ে নাম বলবে, ওই গানটার যখন ওই পার্টটা এসছে, আমি দেখি সালমান একদম বিউটিফুলি হুইসেল বাজিয়ে যাচ্ছে, একটা বিউটিফুল একটা হুইসেল। এই একটা ঘটনা আমার মনে হয়। এটা মনে হয় যে 71-এর মা জননী রেকর্ড হচ্ছে এলভিসে, সেখানে ও প্রায় করতো এরকম সালমান, যে ওর শুটিং যদি না থাকে, অন্যান্য ইয়েরা কী করে, অন্যান্য
নর্মাল হিরোরা কি করে, শুটিং নাই, বাসায় গিয়ে বাসায় বিশ্রাম থাকে, নেয় কিংবা সময় কাটায়। অন্য কোনো জায়গায় যাই বিনোদনের জন্য। সালমানের ওইটা না, সালমানের শুটিং শেষ, ও খবর পেয়েছে যে গান রেকর্ড হচ্ছে, আগুন গান রেকর্ড করছে, চলে গেছে ওখানে, লাল একটা পাঞ্জাবি পরে আসলো, 71 মাঝানি রেকর্ড হচ্ছে, এগুলো করতো বিউটিফুল, ডেডিকেটেড, মানে কাজ করতে ভালোবাসতো, কাজটাও ভালোবাসতো করতে। এদেশের গেট দিয়ে ঢুকে প্রথম যে সিকিউরিটিদের রুম, সেই রুমে টেলিভিশন নষ্ট, ভিতরে তো ইয়ে দিয়েছে, প্রেয়ার দিয়েছে যে টিভি নষ্ট, টিভি নষ্ট, আসেই না টিভি ওখানে। একদিন সালমানকে বলছে যে ভাই আমাদের তো রুমে টিভি নাই, সাথে সাথে যাও যাও টিভি নিয়ে আসো, কিনে নিয়ে আসো। এই ছিল সালমান, বিগ হার্ট। আর একটা মজার কথা বলি, হ্যাঁ, কেন এরকম হবে না সালমান, ফিল্মে তো ড্রেসের একটা আলাদা বাজেট থাকে, জি, ড্রেসের খরচ থাকে প্রডিউসারের। সালমান এর টাইমে, সালমানের টাইমে না, তার আগের টাইমে আমরা বড় বড় হিরোদেরকে দেখেছি, রাইডারের কেটস বলে একটা কেটস ছিল, রাইডার কেটস, আচ্ছা আচ্ছা, নাম শুনেছিস? নাম শুনিনি। আচ্ছা, ছিল, খুব পপুলার হয়েছিল রাইডার কেটস, আচ্ছা 450 টাকা দাম, আচ্ছা, অনেক টাকাই তখন। তো ম্যাক্সিমাম হিরোদেরকে আমরা দেখতাম ওই রাইডারের কেটস পড়তে। আচ্ছা, সালমান পড়তো নাইক, রিবক, অলওয়েজ নিজের টাকায়, প্রোডাকশনের টাকা না, ওর নিজের টাকা। সিঙ্গাপুর যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, সুটকেস ভরা ভরা কাপড়, কস্টিউম, প্রোডাকশনের টাকায় না, ওর টাকায়। ওর কাপড় চোপড় দেখলেই তো বোঝা যায় যে ও কী কাপড় চোপড় পরে বলা হতো তিনি সব সময়ের মোস্ট স্টাইলিশ হিরো। মোস্ট স্টাইলিশ বলা যাবে না, মোস্ট স্টাইলিশটা বলতে গেলে আবার রাজাক চাচার সাথে একটা কলিশন হবে না। এই রাজাক ওর আঙ্কেলদের একটা পরবর্তী সময় থেকে। বিউটিফুল একটা, এমন একটা স্ট্যান্ডার্ড, ওর যে স্ট্যান্ডার্ডটা লুক এর কথা বলছি, সেই লুকটা একমাত্র পেয়েছিলাম জনগণ, জাতি, ভদ্রলোকরা, যারা ডিরেক্টররা, তারা বলে রাজাক সাহেবের মধ্যে ওই লুকটা পাওয়া গেছিল। রাজাক সাহেবের কিছু কিছু ছবি ওই টাইমের আর সালমানের ইয়াংকালের ছবি দেখলে মনে হবে কোথায় যেন মিল আছে, তাই না? That's it. আপনাকে কি একটু ব্যক্তিগত প্রশ্ন করতে পারবো নিঃসন্দেহে, অনুমতি দিলে? নিঃসন্দেহে। বাবার সাথে সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো, বন্ধুত্বটা ছিল? সুপার বন্ধুত্ব। আমি তো এখন মাঝে মাঝে খুব মানে ফিল করি, এতদিন হয়নি আমার এই জিনিসটা, ইদানিং শুরু হয়েছে। আমার আব্বা বেঁচে থাকলে এখন 95-6 এরকম বয়স হতো। এই বয়সের আব্বা আমি চাই না। আচ্ছা, এই যে 60-65, আব্বা তো মরে গেল 69-এ, 60-65-এর আব্বাটার সাথে এখন যদি আমি এই 54-এর আগুন যদি গল্প করতে পারতাম, এবং আমার ক্রিয়েশনগুলি, আমার এই যে ফ্লপ ক্রিয়েশনগুলি যেগুলি মানুষের কাছে পৌঁছাই নাই, সেগুলি নিয়ে যদি ডিসকাস করতে পারতাম, তাহলে একটা এই জম্পেশ আক্ষেপটা আড্ডা কাজ হতো। করে। হ্যাঁ, এই ছোটখাটো একটা আক্ষেপ বোধ হয় আছে। আচ্ছা, এই বা- আক্ষেপটা ছোটখাটো না, আস্তে আস্তে বড় হচ্ছে, বড় আক্ষেপটা হচ্ছে। আস্তে আস্তে। যারা মিউজিক করে, যারা স্পেশালি ব্যান্ড মিউজিক করে, একটা মিথ বা রিউমার আছে, এবং কিছুটা তো সত্য, যে তারা অনেকেই ড্রাগস নিয়ে ফেলে, ভেরি ট্রু, অ্যাডিক্টেড হয়ে ভেরি যায়। ট্রু। কখনো নিজের সাথে এরকম হয়েছে কিনা? আমি ড্রাগসে রিলেটেড হইনি কোনোদিন, আচ্ছা, কোনোদিন না, আচ্ছা। নেভার এভার। আমি ড্রিঙ্ক করতাম, প্রচণ্ড ড্রিঙ্ক করতাম। পরবর্তীতে কখন এসে ওইখান থেকে নিজেকে বের করলেন? আমি ড্রিঙ্ক করা ছেড়েছি তাও তো 7-8 বছর। 7-8 বছর হ্যাঁ। হয়ে গেছে। এর মধ্যে খেয়েছি, ড্রিঙ্ক যে করিনি তা কিন্তু না। ওই রকম আমি হয়তো 3 মাসে 6 মাসে Massive একবার ড্রিঙ্ক আকারে করেছি। না। কিন্তু আমি আগে যখন মানে আমি ড্রিঙ্ক করতাম, সেটা ভয়াবহ লেভেলে ড্রিঙ্ক করতাম, এবং আমার এই ড্রিঙ্ক দেখে মানুষজন ভয় পেয়ে যেত যে বাঁচবে না বেশি দিন। কিন্তু কখন কি যখন গলার উপরে প্রেশার, মানে ভয়ঙ্কর প্রেশার পড়েছিল, পড়ে? মধ্যেখানে আমার গলাটা একদম ড্যামেজড হয়ে গেছিল, আচ্ছা, জাস্ট ড্যামেজড, মানে আমি ব্রিথ করতে পারতাম না ঠিক মতন, আমার লাং অ্যাটাক করেছিল ওভার অ্যালকোহলের জন্য, এবং পানি কম, এটার কারণ ডিহাইড্রেটেড শরীর একটা, এই হতে হতে এই অ্যাটাক করেছিল। যখন বুঝে ফেললাম যে সর্বনাশ, বাঁচবো তো আরো অনেক দিন, করবো কি, ছড় দিয়া। আপনি কখনো ভয়ঙ্কর প্রেমে পড়েছেন? আমি জীবনে প্রেমে পড়েছি 3 বার। 3 বার? একটু শুনি না, গল্পগুলো। না, আমার জীবনের প্রথম আমি জীবনের প্রথম এনগেজমেন্ট প্রেমটা করেছিলাম। নিয়ে শুনি। এনগেজমেন্ট হয়েছিল আমি যখন ক্লাস 7-এ পড়ি, আচ্ছা, ক্লাস 2 এর একটা মেয়ের সাথে এনগেজমেন্ট। বাড়ি থেকে না না না, এনগেজমেন্ট মানে নিজে নিজে আংটি বদল, কোনো আংটি ফাংটি না, মানে প্রেম ওকে হলো বলা তার হয়েছিল সাথে। নো প্রেম,
বড় হয়েছিল যে বড় হয়ে তুই আমার বউ হবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে মেয়েটাই আমার বউ। মধ্যেখানে অনেক ওর সাথে যোগাযোগ ছিল না আমার। আচ্ছা। অনেক ডিজাস্টার হয়েছে তখন, এই ছিল না ওই ছিল না। 8 বছর পর ওর সাথে আমার দেখা হলো এবং এই ঘটনাটা খুব ফিল্মি। ওর সাথে আমার যখন ছাড়াছাড়ি তো না, যোগাযোগ বন্ধ হয়ে গেল। এক তো হচ্ছে আমার খালুর ডিভোর্স হয়ে গেল, আমির হোসেন বাবু আর সাবিনা ইয়াসমিনের ডিভোর্স হয়ে গেল। ও ছিল বাবু চাচার ভাগ্নি। ওই সময় ওর সাথে আমার দেখা হতো আমার খালাতো ভাইয়ের জন্মদিনে। ওরা আসতো সব, এইভাবে দেখা হতো। ওখানে এগুলো বলা একসাথে। ও আর আমি কুমিরও খেলেছি। কুমির খেলা জানিস না? একটা ধর বড় রুম, এটার চতুর্পাশে একটা মোজাইকের দাগ দেওয়া থাকে না, থাকতো আগে। তো ওই ছোট্ট জায়গাটা হচ্ছে আমাদের জায়গা, আর মধ্যেখানে যারা ঘুরছে ওরা হচ্ছে কুমির। এখন ইয়েটা হচ্ছে একটা টাইম দেওয়া হবে যে 15 সেকেন্ডের বেশি এই লেনে থাকতে পারবো না, লেন বদলাতেই হবে। আর ওরা যদি শুয়ে দেয় তাহলে বলতে এবং নেমে বলতে হবে কুমির তোর জলে নেমেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইন্টারেস্টিং। ওটা আমি আর ও একসাথে খেলেছি বহুবার ছোটবেলায়। তো যখন আমাদের এই সম্পর্কের দূরত্বের প্রধান কারণ তো আমি বললাম খালাম্মা খালুর ডিভোর্স। একদিন ও আমাকে ফোনে বলেছিল, আমি তো সবসময় ওকে দেখলেই বলতাম তুই আমার বউ, একই স্কুলে পড়তাম, সেখানেও স্কুলের সবাই জানে যে ওটা আগুনের প্রপার্টি, এভাবে জানে। হ্যাঁ, তো তখন কোনো একদিনও আমাকে বলো, এর মধ্যে ওর সাথে আমার ফোনেই কথা হতো। এই আব্বার একটা জিনিস অ্যাড করি, খুব মজা। যেরকম একবার ও বাসায় ফোন করেছে, আমি ওকে আগে বলেছি তুই কিন্তু টান্নার নামে আমাকে বাসায় ফোন করিস না, বৃষ্টি নামে ফোন করবি। আমি ওর নাম দিয়েছিলাম ছোটবেলায় বৃষ্টি। তো একদিন ফোন করেছে, আব্বা ধরেছে, আসসালামু আলাইকুম, আগুন ভাইয়া আগুন আছে? আব্বা বলছে হ্যাঁ আছে, কে বলছো মা? আমি বৃষ্টি। তখন আব্বা বলতেছে যে নীলা, আগুনের বৃষ্টি ফোন করেছে। তো এই চলতে কোনো একদিন আমার বউটা আমাকে ফোনে বলল যে আগুন ভাইয়া, আমার না একজনকে খুব ভালো লাগে। সর্বনাশ! এই শুনে আমার রক্ত উঠে গেছে মাথায়। বেয়াদব কোথাকার, বেয়াদব, আমার তুই আর কোনোদিন ফোন করবি না। মিসআন্ডারস্ট্যান্ডিং, ফিল্মি মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনি ভেবেছেন অন্য কারোর কথা বলেছে? হয়ে গেছে না তাহলে, মানে অ্যাপ্রোচ করতে চেয়েছিল কিন্তু হলো না জিনিসটা। দুইজনের ডিসিশনই কারেক্ট। ও বলেছে একজনকে ভালো লাগে আর এ বলেছে বেয়াদব। কারণ তুই তো আমার, তোর আবার একজনকে ভালো লাগবে কেন? ভালো লাগবে কি অদ্ভুত মিসআন্ডারস্ট্যান্ডিং, ফিল্মি না পুরা। এই যে আমাদের বন্ধ হয়ে গেল কথাবার্তা। 8 বছর পরে গিয়ে যখন আবার ওর সাথে দেখা হলো, ওই দিনই রাত্রে আমি বলেছি আমি তোকে বিয়ে করবো, রেডি হ। তার 1 মাস পরে বাস আমার বউ। আপনার চোখে পানি কি ভেবে? এই মানুষটাকে হারিয়ে ফেলেছিলেন 8 বছরের জন্য? না এই জন্য না, ও আমার অনেক কাছের ছিল আসলে। ওকে, এই 8টা বছর যদি ওর সাথে আমার এই গ্যাপটা কিংবা ওই ভুল বুঝাবুঝিটা যদি না হতো, তাহলে হয়তো তখনই আমরা আই লাভ ইউ এইসব শেয়ারিংটা হতো। নো প্রবলেম, পেয়েছি তো তাকে। পেয়েছেন? হ্যাঁ, আমরা তো একসাথেই আছি। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনি প্রচন্ড ভালোবাসেন তাকে। হ্যাঁ, ডেফিনেটলি ও আমাকে প্রচন্ড ভালোবাসে। আমি একটু শয়তানি করি যেটা ও করে না, ওগুলো আবার ও মাফ করে দেয় ধরা পড়লে। কোনো গান আছে তাকে নিয়ে আপনার প্রথম প্রেম? এবং শিশু একাডেমিতে যেদিন দেখা হলো ওই দিনের একটা গান আছে। সেদিন দেখা হয়ে গেল সন্ধ্যাবেলায় দুটি দোয়েলের পাশে, 8টি বছর পরে হঠাৎ অডিটোরিয়ামে বসে। দেখা হয়ে গেল সন্ধ্যাবেলায় দুটি দোয়েলের পাশে, 8টি বছর পরে হঠাৎ অডিটোরিয়ামে বসে। চারিদিকে বাতি ঝলমল আর হাজারো রজনীগন্ধা, সেদিন ছিল তোমার আমার আগুন ঝরা সন্ধ্যা। বিউটিফুল, কি চমৎকার গান। যারা ভালোবাসতে চায়, ভালোবাসার মানুষকে তার সাথে সুন্দর সুস্থভাবে থাকার জন্য কি কোনো অ্যাডভাইস আছে আপনার কাছে?
আমি তো দিতেই পারি না এই অ্যাডভাইস। আমি তার সাথে খুব একটা সুস্থ সুন্দরভাবে জীবন কাটাইনি। ভালোবাসাটা তাহলে কি আপনার কাছে? ভালোবাসা আলাদা জিনিস, অ্যাট্রাকশন। অনেকে বলেন প্রেম ভালোবাসা টোটালি আলাদা জিনিস। তো প্রেম আর ভালোবাসা কোনোদিনই এক জিনিস না। প্রেম হচ্ছে না পাওয়ার পজিশনটা, ওকে আমি পাচ্ছি না কেন, কখন পাবো, কখন দেখবো, দিস ইজ প্রেম। যখন বিয়ে হয়ে গেছে, কিসের প্রেম কিসের কি, পেয়েই তো গেছি, তখন কন্টিনিউ করে, প্রথমে তো কন্টিনিউ করে প্রেম ভালোবাসা একসাথে, তখন প্রেমটা আস্তে 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 নাই হতে থাকে, তখন ভালোবাসাটা আস্তে 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 বাড়তে থাকে। এই প্রজন্মের সবচেয়ে বেশি কমন যে শব্দটা ভাইরাল, গানের ক্ষেত্রে তো তা সবচেয়ে বেশি আমার মনে হয় ঘটে। হুট করে একটা গান আসছে, হয়তো তার মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ডও তত বেশি নেই, একটা গান গাইছে, ভাইরাল হয়ে যাচ্ছে এবং সে খুব দ্রুত হারিয়েও যাচ্ছে। আপনি এটা নোটিস করেছেন কিনা? হ্যাঁ, কেন, গত 2005 সালের পর থেকে এখানে এখন পর্যন্ত আমাদের এখানে কিছুই হয়নি। আর 2005-এর পরে কিচ্ছু হয়নি, নাথিং। যা হয়েছে এসছে চলে গেছে, স্থায়িত্ব নিয়ে যেটা আসবে কিছুই আসেনি, নাথিং। টিপ্পা দে, কি সুইট গানটা, আমি শুনেছি মমতাজের গানটা, ভালো গানটা, কিন্তু খারাপ না। তুই শুনেছিস? না। আচ্ছা, সুপার হিট গান, কিন্তু বাম্পার হিট গান ছিল কয়েকদিন। আচ্ছা, এখন টিপ্পাদের ঘটনায় আসি, কি টিপ্পা দিবে, তাই না? ভিজুয়ালটা দেখিস, ভিজুয়ালটা দেখলে এটা একটা ইলেকট্রিক মানুষের কি রোবট নিয়ে কোনো কিছু, ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে, ওকে কি বলে, ইলেকট্রিশিয়ানের গান। ইলেকট্রিশিয়ান সার্কিট টার্কিট লাগিয়ে এখন উপরে ফোন করেছে, টিপ্পা দেই, ও বসে টিপ্পা দে, সুইচটা সার্কিট অন করে দেয়। ইটস ওকে, আইটেম সং। আচ্ছা, এই আমার দ্বীপজলের যেসব গান আছে, ওই গানগুলো কি শুধু অডিওতে শুনতে পারবি, এখানে জীবনেও পারবি না, অশ্রাব্য। কিন্তু সেই গান যদি দ্বীপজল সহ স্ক্রিন প্লেতে শুনিস, বিউটিফুল লাগবে, মিলে যাবে ওর জেস্টারের সাথে। কলসি ফুটা কইরা দিমু, পুত কইরা দিমু, কেরা বেড়া লাগাইয়া দিমু, সানডে মানডে ক্লোজ কইরা দিমু, উনারে লাগবে এটার জন্য। কিন্তু সালমানের গান তুই যদি শুনিস, কিংবা শাকিলের মোর প্রিয়া হবে ওগো রানী, রিয়াজের মাথায় পড়েছিস সাদা ক্যাপ, এইসব যদি তুই শুধু অডিও শুনিস, রিয়াজের লাগবে না, শাকিলের লাগবে না, সালমানকে লাগবে না, বিউটিফুল শোনা যাবে সেই গানটা। এগুলো গান, ওগুলো স্ক্রিন প্লে। কোনো রিগ্রেট আছে জীবন নিয়ে? নো রিগ্রেট, বা জিরো রিগ্রেট। নিজের এই বয়সের আগুন যদি নিজের 18 বা 20-এর আগুনকে পেত, তাহলে কোন প্রশ্নটা করতো? বলতো যে আগুন যা করে যাচ্ছিস করে যা, এই আগুনই একদিন 54-এর এই আগুন হবি, এটা বলতাম ওকে, চলে যা সব করতে 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 এই যে পজিশনটা, ডু ইউ থিঙ্ক ইটস এ ব্যাড পজিশন? না, আকাশে আছে শিল্পীদের, ইয়েস, নো প্রবলেম, কোনো আক্ষেপ নেই, কোনো কিছু নেই, নাথিং। কিসের আক্ষেপ, কেন আক্ষেপ? এই যে আমরা অন্যায় তো করিনি কোনোদিন, মানে গরিবের ভাত মেরে তো কোনোদিন খাইনি। বরং এরকম হয়েছে যে 88-এ যখন বন্যা হলো, তখন আমার বেশ ভালোই টাকা পয়সা, মাসে 3-4 হাজার টাকা কামাই। হ্যাঁ, তখন ওই বস্তিতে গিয়ে আমি দুধ দিয়েছি, টিনের দুধ প্রতিদিন, এসব করেছি। তো এই জন্যই হয়তো আল্লাহ বাঁচিয়েছে যে থাক, এটাকে ছেড়ে দেওয়ার দরকার নাই। মানে ইবলিশের পৃথিবীর প্রত্যেকটা মানুষই তো ইবলিশ দ্বারা বেষ্টিত তো না। তো একটা মজার প্রশ্ন করি, আমাদের হাত এত সুন্দর শক্তিশালী, পা এত সুন্দর, হার্ট এত সুন্দর, কিডনি লিভার সব এত সুন্দর, সব 100% কাজ করতে চাচ্ছে, এই ব্রেন 5%-এর বেশি কাজ করে না কেন? আশরাফুল মাখলুকাত কেন? 10,000 সুপার কম্পিউটারের সমান একটা ব্রেন মানুষের, সেই ব্রেন 5-এ গিয়ে আটকে আছে কেন? রিজন কি? আরো বেশি হলে হয়তো আমরা পৃথিবী ধ্বংসই করে দিতাম। মানে আল্লাহ এরকম একটা জিনিস তৈরি করে বলছে আশরাফুল মাখলুকাত? রং অ্যান্সার। হয়তো বা এটাই আমাদের জন্য উপযুক্ত, তাই। আরে তো আল্লাহ জানে না তোর জন্য কি উপযুক্ত, এটা দিল কেন তাহলে? যেটা যেভাবে দিয়েছে আমরা সেটা সেভাবে ব্যবহার করছি। এভাবে দেয়নি তো, এটা 5%, এটা 100% কাজ করার কথা, 5% গিয়ে আটকে আছে কেন? আইনস্টাইন 6%-এর বেশি ইউজ করতে পারেনি কেন? বেহেশতের থেকে যখন হজরত আজাজিল ফোর্স রিটায়ারমেন্ট, অ্যাডামকে এসে যখন উনি ফেসে গেলেন, অ্যাডামকে সেজদা করব না, আল্লাহ বললেন গেট আউট, তখন সে বলল, হজরত আজাজিল তখন তো আর, উনি কিন্তু 7 আসমানের লিডার ছিলেন এবং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন হজরত আজাজিল, যার ডাক নাম ছিল ইবলিশ। তখন তো আর সে আজাজিল নাই,
খুলে ফেলেছে তার ইয়ের থেকে, ফোর্স রিটায়ারমেন্ট থেকে, গেট আউট। তখন সে বলেছিল, হে আল্লাহ, আমার এই সমস্ত জীবনের অর্জন তুমি এক নিমেষে যার জন্য ধূলিসাৎ করে দিলে, আমি কথা দিয়ে যাচ্ছি আমি তাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে থাকবো এবং তাদের সামনে আমি মিথ্যাকে এমনভাবে উপস্থাপন করব যেন তারা সেটাকে সত্যি ভাবতে বাধ্য হয়। বাধ্যর পর একটা রাউন্ড দেওয়া ছিল, বাধ্য হয়। আল্লাহ বলেছে যাও করবা। গিভেন পারমিশন বাই হুম? আল্লাহ। টু হুম? 7 আসমানের যিনি লিডার। এখন মনে হচ্ছে ভিতরে সৃষ্টিকর্তা আছে? প্রত্যেকটা ব্রেন হ্যাক করা বাই ইবলিশ। 95% হ্যাকড ব্রেন, সব ঠিক, কিন্তু যেটা আমাকে চালাচ্ছে ওইটাই তো হ্যাক করা। পারমিশন তো গিভেন বাই আল্লাহ। তাহলে ভিতরে কে আছে এখন বলতো? শয়তান। শয়তান। আশেপাশে কে আছে? সৃষ্টিকর্তা। জি, সে বারবার বলছে আর আফসোস করছে, আরে গাধারে, টিউনটা ঘুরা, টিউনটা ঘুরা, তুই তো অটো টিউনড। ছোটবেলা থেকে আমরা অটো পাইলটে চলছি, আরেকজনের ইশারায় চলছি, ভাবছি এটাই আমার সৃষ্টিকর্তা বলছে। আরে একটা কম্পিউটার যদি হ্যাকড হয়, তুই সেই কম্পিউটারকে কোনো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর কি কম্পিউটার দিবে না হ্যাকার দিবে? হ্যাকার। তো আমার এই যে 2% ব্রেইন আমি ইউজ করি, 98% ডিসিশন আমাকে কে দিচ্ছে? হ্যাক করে রেখেছে যে কে? সেই ভদ্রলোক। শয়তান। পারমিশন দেওয়া একটা এই জিনকে, যাও সারা পৃথিবীর ওখানে ঢুকে যাও তুমি। হোল ওয়ার্ল্ড ইজ করাপ্টেড বাই দ্য ইবলিশ। হজরত আজাজিল ফোর্স রিটায়ার্ড। পাইনাল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে এখানে। সেই গ্ল্যান্ডটা মাইক্রোস্কোপিক যদি দেখা যায়, ওখানে কিছু ক্রিস্টাল আছে, অদ্ভুত। সেই ক্রিস্টালের কাজ হচ্ছে চিরিক 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 করে লাইট জ্বলছে ওখানে। দ্যাট ইজ দ্য লাইট অফ গড দেয়া আছে ওখানে। ওই লাইটটার সন্ধান যতক্ষণ মানুষ না পাবে এবং যতক্ষণ এটাই বলে যাবে আহারে আমার সৃষ্টিকর্তা আমার অন্তরে থাকে, কোনো লাভ নাই কিচ্ছু করে। হ্যাকার উত্তর দিচ্ছে সব। আপনার কাছে আর আমার অল্প কিছু প্রশ্ন আছে। এই যে আপনি আপনার জীবনে এতটা সন্তুষ্ট, কোনো আক্ষেপ নেই, খুব ভালো আছেন, আমরা নতুন প্রজন্ম যারা না, কিন্তু আমি সন্তুষ্ট না, মোটেই সন্তুষ্ট না, মোটেই সন্তুষ্ট। কিন্তু কোনো কিছু নিয়ে গিল্ট বা রিগ্রেট তো নেই? না, তা নাই, নেই। আমরা কিন্তু অল্পতেই হতাশ হয়ে যাই। আমরা আমাদের এই নতুন প্রজন্ম বা এখনকার প্রজন্ম, তাদেরকে আপনি কি বলবেন হতাশ না হওয়ার জন্য বা এভাবে চিন্তা করার জন্য? আর কিছু আসলে বলার দরকার নেই, একটু আগে যা বলেছি যথেষ্ট। যথেষ্ট। ছোট্ট কিছু প্রশ্ন আছে র্যাপিড ফায়ারের মতো। দিন নাকি রাত, কখন গান লিখতে বেশি ভালো লাগে? রাত। রাত। গিটার নাকি মাইক্রোফোন, কোনটা ছাড়া অসম্ভব বেঁচে থাকা? দুটোই প্রয়োজন। দুটোই প্রয়োজন। ভালোবাসা নাকি খ্যাতি, কোনটা বেছে নেবেন? দুটোই। দুটোই। ক্লাসিক নাকি রক? দুটোই। আচ্ছা, সবচেয়ে প্রিয় একজন দুজন শিল্পীর নাম জানতে চাই। আচ্ছা, খানাতা। যদি সময় ফেরানো যেত কোন গানটা আরেকবার গাইতে চাইতেন? এটা ঠিক কথা, অনেক আছে এরকম, অনেক আছে। খুব খারাপ লাগে শুনতে এখন, কিন্তু আমার বড় ভাই আমাকে খুব সুন্দর করে সান্ত্বনা দেয় যে এটা তোর দোষ না, এটা মিউজিক ডিরেক্টরের দোষ। এক কথায় নিজেকে যদি ডিসক্রাইব করতে বলা হয়, আগুন মানে কি আসলে নিজের কাছে কি মনে হয়? আগুনের সঠিক ব্যবহার করুন, দ্যাটস ইট। বেশি বাড়িয়ে দিলে জ্বলে যাবেন, আর যদি বেশি নিভিয়ে দেন ঠান্ডায় মরে যাবেন। সুন্দর একটা অবস্থানে রাখতে হবে আগুনকে, যে আগুনকে সবাইকে হেল্প করবে। চমৎকার। একটা গান শুনবো শেষ করার আগে, আপনি কোনটা শোনাতে চান? আমার একটা লিস্ট, মানে উইশ লিস্টে ছিল আমার স্বপ্নগুলো, আপনার নিজের। আমি আজকে একটু আমার মতন গান গাই। হ্যাঁ, পছন্দের গাইতে পারেন। দয়াল বাবা কেবলা কাবায়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা রে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। দয়াল বাবা কেবলা কাবায়নার কারিগর, দয়াল বাবা কেবলা কাবায়নার কারিগর,
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাইয়া আমার অতিথি হবার জন্য। আবারও নিশ্চয়ই দেখা হয়ে যাবে সামনে অন্য কোনো আয়োজনে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি অন্যান্য এপিসোডের মতো আজকের এপিসোডটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আগামী সপ্তাহে একই দিনে একই সময় থাকবো আপনাদের সাথে, আপনাদেরই প্রিয় অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 21 টেলিভিশনের সাথেই থাকবেন।